দ্য ডিবেটে আপনাকে স্বাগত। আজ আমরা এমন একটা ব্র্যান্ড নিয়ে কথা বলবো যার শুধু নাম নয়, আওয়াজটাও সবার চেনা, রয়্যাল এনফিল্ড। সম্প্রতি তাদের মূল কোম্পানি আইশার মোটরস বিক্রির সব পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে। মানে চারদিকে শুধু সাফল্য আর লাভের জয়গান। কিন্তু আমাদের আজকের আলোচনার বিষয় ঠিক এটাই। রয়্যাল এনফিল্ডের এই যে দুর্দান্ত সাফল্য, এটা কি সত্যিই তাদের একটা দীর্ঘমেয়াদী এবং মজবুত কৌশলের ফল, নাকি কিছু সাময়িক সরকারি সুবিধা আর অনুকূল পরিস্থিতির কারণে হুট করে ফুলে ফেপে ওঠা একটা বুদবুদ যা যে কোনো সময় ফেটে যেতে পারে? আমি মনে করি এই সাফল্য তাদের শক্তিশালী ব্র্যান্ড এবং সুচিন্তিত পরিকল্পনারই প্রতিফলন। আর আমার মতে এই সাফল্যের চাকচিক্যের নিচে বেশ কিছু ঝুঁকির দিক লুকিয়ে আছে। আমার যুক্তি হল, এই অসাধারণ বৃদ্ধি মূলত কিছু অস্থায়ী কারণের উপর দাঁড়িয়ে আছে, আর এর স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট কারণ রয়েছে। দেখুন, কোনো কোম্পানির সাফল্যকে শুধুমাত্র একটা বা দুটো কারণে ব্যাখ্যা করাটা আমার মনে হয় ঠিক নয়। আমি যখন রয়্যাল এনফিল্ডের দিকে তাকাই তখন একটা সম্পূর্ণ চিত্র দেখতে পাই। প্রথমত, গ্রাহকদের আগ্রহ। তাদের তথ্য বলছে এনকোয়ারি থেকে বুকিংয়ে রূপান্তরের হার, অর্থাৎ যতজন মানুষ বাইক দেখতে আসছেন আর যতজন কিনছেন সেই অনুপাতটা প্রায় 10% পয়েন্ট বেড়েছে। এটা এখন 30% দাঁড়িয়েছে, যা অসাধারণ। এটা শুধু পয়সা বাঁচানোর গল্প নয়, এটা ব্র্যান্ডের প্রতি মানুষের আস্থার গল্প। মানুষ এখন শুধু এনফিল্ড দেখতে আসছে না, কিনতেও আসছে। দ্বিতীয়ত, তাদের পোর্টফোলিওর শক্তি। হ্যাঁ, ক্লাসিক 350 তাদের সবচেয়ে জনপ্রিয় মডেল, কিন্তু গল্পটা শুধু সেখানে সীমাবদ্ধ নেই। হান্টার 350-র মতো নতুন মডেলের বিক্রি প্রায় 41% বেড়েছে, যা প্রমাণ করে তারা নতুন প্রজন্মের ক্রেতাদেরও আকর্ষণ করতে পারছে। এমনকি বুলেট 350-র একটি বিশেষ মডেলের বিক্রি বেড়েছে 70%। এর মানে হল তাদের বিভিন্ন মডেল বিভিন্ন ধরনের গ্রাহককে টানতে পারছে। আর ভবিষ্যতের কথা ভাবুন, তারা তাদের উৎপাদন ক্ষমতা বছরে প্রায় 13.5 লক্ষ ইউনিটে নিয়ে যাচ্ছে। কোনো কোম্পানি শুধুমাত্র স্বল্পমেয়াদী লাভের কথা ভেবে এত বড় বিনিয়োগ করে না। এটা তাদের দীর্ঘমেয়াদী আত্মবিশ্বাসেরই পরিচায়ক। আর সবশেষে, আন্তর্জাতিক বাজার। বিদেশের মাটিতে তাদের বিক্রি প্রায় 49% বেড়েছে। এটা প্রমাণ করে রয়্যাল এনফিল্ড এখন আর শুধু ভারতের ব্র্যান্ড নয়, এটি একটি বিশ্বব্যাপী ব্র্যান্ড হয়ে উঠছে। মনে হচ্ছে আপনি ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা একটু আড়ালে রাখছেন। আমার মতে এই অসাধারণ বৃদ্ধির মূল চালিকা শক্তি একটাই, সরকারের জিএসটি কমানোর সিদ্ধান্ত। 350 সিসির কম ক্ষমতার মোটরসাইকেলের ওপর জিএসটি কমানো হয়েছে, আর ঠিক সেই সেগমেন্টে রয়্যাল এনফিল্ডের রাজত্ব। এটা একটা এককালীন নীতিগত পরিবর্তন, যা কৃত্রিমভাবে চাহিদা তৈরি করেছে। এর প্রভাব যে দীর্ঘস্থায়ী হবে এমনটা ভাবার কোনো কারণ নেই। ম্যানেজমেন্ট তো নিজেরাই স্বীকার করছে যে 350 সিসির বেশি ক্ষমতার বাইকের ওপর জিএসটি প্রায় 40% পৌঁছে যাওয়ায় সেখানে বিক্রি বাড়ালোটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাদের 450 সিসি আর 650 সিসি সেগমেন্টের চাহিদা পুনরুদ্ধার খুবই ধীর। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো তাদের পুরো ব্যবসার সাফল্য এখন একটা মাত্র সেগমেন্টের ওপর ঝুলছে। এটা কৌশলগতভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আপনি পোর্টফোলিওর বৈচিত্র্যের কথা বলছেন, কিন্তু আয়ের মূল উৎস যদি এতটাই সংকীর্ণ হয়, তাহলে সেই বৈচিত্র্য তো শুধু কাগজেই থেকে যায়। আর তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, ই-কমার্স পাইলট প্রজেক্টের কথাই ধরুন। এই ডিজিটাল যুগে যখন সবাই অনলাইনে ঝাঁপিয়ে পড়ছে, তখন তাদের ম্যানেজমেন্ট বলছে, আমরা কোনো তাড়াহুড়োর মধ্যে নেই। এটা কি দূরদর্শিতা নাকি আত্মতুষ্টি? আমার তো এটাকে নতুন সুযোগ হাতছাড়া করার স্পষ্ট ইঙ্গিত বলে মনে হয়। ব্র্যান্ডের আবেদন। উৎসবের মরশুমে সেপ্টেম্বর-অক্টোবরে তারা রেকর্ড 2.49 লক্ষ মোটরসাইকেল বিক্রি করেছে। এটা তাদের ইতিহাসের সর্বোচ্চ। যদি শুধুমাত্র জিএসটি ছাড়ের কারণে এটা হতো, তাহলে তো অন্য কোম্পানিরাও এই সেগমেন্টে একই রকম সাফল্য পেত। কিন্তু রয়্যাল এনফিল্ডের মার্কেট শেয়ার প্রায় 84%, আর কনভার্সন রেট 10% পয়েন্ট বাড়ার কি ব্যাখ্যা দেবেন? এটা পরিষ্কার প্রমাণ করে যে গ্রাহকদের মনে বাইক কেনার ইচ্ছাটা আগে থেকেই ছিল। জিএসটি পরিবর্তন সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে সাহায্য করেছে মাত্র। আগুনটা আগে থেকেই ছিল, জিএসটি শুধু তাতে একটু হাওয়া দিয়েছে। কিন্তু এখানেই তো আমার খটকা লাগছে। ম্যানেজমেন্টের ব্রিফিং থেকেই তো জানা যাচ্ছে যে জিএসটি পরিবর্তনের পরে 350 সিসি মডেলের চাহিদা আর 450 সিসি ও 650 সিসি মডেলের চাহিদার মধ্যে একটা বিশাল ফারাক তৈরি হয়েছে।
তারা নিজেরাই বলছে জিএসটি কমার আগে গ্রাহকরা বরং বেশি ক্ষমতার বাইক কেনার দিকে ঝুঁকছিল। এই তথ্যটা তো আপনার ব্র্যান্ডের আবেদনের তত্ত্বকে কিছুটা দুর্বল করে দেয়, তাই না? এর ফলে একটা কৃত্রিম মিক্স শিফট তৈরি হয়েছে, অর্থাৎ গ্রাহকরা তাদের স্বাভাবিক পছন্দের পরিবর্তে শুধুমাত্র ট্যাক্সের সুবিধার জন্য একটা নির্দিষ্ট মডেলের দিকে ঝুঁকে পড়ছে, যা বাজারের আসল চিত্রকে প্রতিফলিত করে না। যদি ব্র্যান্ডের আবেদনই মূল কারণ হতো, তাহলে তো সব সেগমেন্টে সমানভাবে বা কাছাকাছি হারে চাহিদা বাড়ার কথা। কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের দুর্বলতা আর ৩৫০ সিসি সেগমেন্টের এই অস্বাভাবিক বৃদ্ধি এটাই প্রমাণ করে যে এই সাফল্য মূলত একটা নীতিগত সিদ্ধান্তের ওপর কতটা নির্ভরশীল। এটা অনেকটা এক পায়ে দৌড়ানোর মতো। দেখতে দ্রুত মনে হলেও ভারসাম্যহীনতার ঝুঁকি থেকেই যায়। বিপুল বৃদ্ধিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? সেখানে তো এই ছাড়ের কোনো গল্প নেই। বিদেশে তাদের বিক্রি প্রায় ৫০% বেড়েছে, মানে প্রতি দুটো বাইক যা তারা আগে বিদেশে বিক্রি করত, এখন সেখানে ৩টি বিক্রি করছে। ভারতের মিড সাইজ সেগমেন্টে তাদের প্রায় ৮৪% মার্কেট শেয়ার। এটা তো তাদের বিশ্বব্যাপী শক্তিরই প্রমাণ। এটা শুধুমাত্র 350 সিসি সেগমেন্টের ওপর নির্ভরশীলতার গল্প নয়। সম্প্রতি মিলানের EICMA শোতে তারা কি দেখিয়েছে দেখুন। ক্লাসিক 650, বুলেট 650-র মতো নতুন মডেল, এমনকি ইলেকট্রিক ফ্লাইং ফ্লি S6-এর একটা প্রোটোটাইপও। এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে যে তারা ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে, নতুন প্ল্যাটফর্ম তৈরি করছে, এবং তাদের নজর শুধু ভারতের 350 সিসি বাজারের দিকে নয়, বিশ্বজুড়ে প্রিমিয়াম সেগমেন্টের দিকেও। সেটা একটা আকর্ষণীয় যুক্তি, কিন্তু সংখ্যাগুলো যখন খুঁটিয়ে দেখা যায় তখন ছবিটা একটু অন্যরকম লাগে। আন্তর্জাতিক বাজারে তাদের বৃদ্ধি চিত্তাকর্ষক, কোনো সন্দেহ নেই, কিন্তু মোট বিক্রির পরিমাণটা দেখুন। এক কোয়ার্টারে তারা বিদেশে বিক্রি করেছে ৩৪,৩৬৪ ইউনিট, আর একই সময়ে ভারতে বিক্রি করেছে ২,৯২,৭০৩ ইউনিট। অর্থাৎ তাদের মোট ব্যবসার ৯০%-রও বেশি এখনও একটা দেশের একটা নির্দিষ্ট সেগমেন্ট থেকে আসছে। এই আন্তর্জাতিক বৃদ্ধিটা এখনও সমুদ্রে এক ফোঁটা জলের মতো। যদি কোনো কারণে ভারতের ৩৫০ সিসি বাজারে মন্দা আসে, তাহলে কি তাদের এই আন্তর্জাতিক ব্যবসা সেই ধাক্কা সামলাতে পারবে? আমার তো মনে হয় না। আর EICMA-তে দেখানো ফ্লাইং ফ্লি S6 এই মুহূর্তে সেটা একটা কনসেপ্ট মাত্র। এর বাণিজ্যিক সাফল্য আসতে এবং কোম্পানির আয়ে প্রভাব ফেলতে এখনও বহু বছর বাকি। সুতরাং ভবিষ্যতে বৈচিত্র্য আনার পরিকল্পনা থাকাটা ভালো, কিন্তু বর্তমানে তাদের আয়ের ভিত্তিটা বেশ সংকীর্ণ, আর এটাই আমার উদ্বেগের মূল কারণ। আপনি ঝুঁকি আর সংকীর্ণ ভিত্তির কথা বলছেন, কিন্তু আমার মতে তাদের কৌশলটাই হলো ঝুঁকি কমানো, আর সেটা তারা করে অত্যন্ত সুশৃঙ্খলভাবে। দেখুন, তারা ইনভেন্টরি তৈরি করে না, বরং একটি রিপ্লেনিশমেন্ট মডেল অনুসরণ করে। সহজ ভাষায় বললে, তারা আন্দাজে হাজার হাজার বাইক বানিয়ে ডিলারদের গুদামে পাঠিয়ে দেয় না। ডিলারের স্টক থেকে একটা বাইক বিক্রি হলে ফ্যাক্টরি থেকে ঠিক আরেকটা বাইক পাঠানো হয়। এতে ডিলারদের উপর চাপ কমে, আর বাজারে অতিরিক্ত বাইকের যোগান তৈরি হয় না, যার ফলে ডিসকাউন্ট দিয়ে বাইক বেচতে হয় না। চাহিদা বাড়লেও তারা হুট করে দাম বাড়ায় না। যেটুকু বাড়িয়েছে তা কাঁচামালের দাম বাড়ার কারণে, অতিরিক্ত মুনাফার জন্য নয়। এটাই তাদের দীর্ঘমেয়াদী এবং গ্রাহককেন্দ্রিক চিন্তাভাবনার পরিচায়ক। তারা মার্জিনের শতাংশের পেছনে না ছুটে মোট লাভের দিকে মনোযোগ দিচ্ছে, আর সেই লাভ দিয়ে তারা ব্র্যান্ডে বিনিয়োগ করছে, যেমন মোটোভার্স বা হান্টার হুডের মতো কমিউনিটি প্ল্যাটফর্ম তৈরি করছে। এটা ব্যবসার জন্য অনেক বেশি টেকসই। এই তথাকথিত শৃঙ্খলা এবং ধৈর্যকে অন্য দৃষ্টিকোণ থেকে দেখলে নতুন সুযোগ গ্রহণে অনীহা বা অতিরিক্ত রক্ষণশীলতা বলেও মনে হতে পারে। আমি আবার ই-কমার্সের উদাহরণেই ফিরে যাব। যখন পুরো বিশ্ব, বিশেষ করে তরুণ প্রজন্ম, অনলাইনে কেনাকাটা করছে, তখন একটা ব্র্যান্ড যখন বলে যে তারা ই-কমার্সে কোনো তাড়াহুড়োর মধ্যে নেই, এটা শুনলে আমার একটু অবাকই লাগে। এটা কি আত্মবিশ্বাস নাকি আত্মতুষ্টি? এই যুগে এসে অনলাইনে বিক্রির সুযোগকে গুরুত্ব না দেওয়ার অর্থ হল আপনি হয় বাজার বুঝতে পারছেন না অথবা পরিবর্তনের ভয় পাচ্ছেন। এমনকি তাদের অন্য ব্যবসা VE কমার্শিয়াল ভেহিকলস বা VECV সেগমেন্টেও দেখুন, ভারী ট্রাকের চাহিদা নিয়ে তাদের বার্তা বেশ সতর্কতামূলক। তারা বলছে, খুব বড় বৃদ্ধির আশা করবেন না। এই সামগ্রিক রক্ষণশীল মনোভাব দ্রুত পরিবর্তনশীল বাজারে একটা বড় ঝুঁকির কারণ হতে পারে। যে কোম্পানি নতুন সুযোগ নিতে দ্বিধা করে, সে প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে বাধ্য।
আমি মনে করি আবিষ্কারকদের সতর্কতাকে রক্ষণশীলতা বলে ভুল করছেন। তারা ঝুঁকি ব্যবস্থাপনাকে গুরুত্ব দেয়, আর এটাই বুদ্ধিমান ব্যবসার লক্ষণ। ভিইসিভির কথাই ধরুন। তারা যে বলছে বড় বৃদ্ধির আশা না করতে, তার কারণ তারা বাজারের কাঠামোগত পরিবর্তনগুলো লক্ষ্য করছে, যেমন টনেজ বৃদ্ধি বা রেলপথে পণ্য পরিবহন বেড়ে যাওয়া। এটা দুর্বলতা নয়, বরং বাজারের গভীর উপলব্ধির পরিচায়ক। তারা ফাঁপা প্রতিশ্রুতি দিচ্ছে না। একইভাবে রয়্যাল এনফিল্ডে তারা হুজুগে গা ভাসাচ্ছে না। তারা জানে তাদের ব্র্যান্ডের শক্তি কোথায়। উৎপাদন ক্ষমতা বাড়ানো, নতুন মডেল আনা এবং আন্তর্জাতিক বাজার ধরা, এই সবই একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ, যা তারা ধাপে ধাপে কার্যকর করছে। তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নেওয়ার থেকে ভেবেচিন্তে এগোনো অনেক ভালো। কিন্তু সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনার বাস্তবায়ন তো বর্তমানে একটিমাত্র ইঞ্জিনের সাফল্যের ওপর দাঁড়িয়ে আছে। তাদের 450 সিসি এবং 650 সিসি সেগমেন্ট যদি দ্রুত পুনরুদ্ধার না হয়, তাহলে তাদের উৎপাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্তও তো প্রশ্নের মুখে পড়বে। তখন অতিরিক্ত ক্ষমতা একটা বোঝা হয়ে দাঁড়াবে। দেখুন, একটা মাত্র নীতিগত পরিবর্তনের ওপর ভর করে আসার সাফল্য সবসময়ই ভঙ্গুর হয়। যতক্ষণ না তাদের প্রিমিয়াম সেগমেন্ট এবং আন্তর্জাতিক বাজার তাদের আয়ের একটি উল্লেখযোগ্য এবং নির্ভরযোগ্য অংশ হয়ে উঠছে, ততক্ষণ এই সাফল্যকে প্রশ্নাতীত বলা কঠিন। তারা একটা সুন্দর বাড়ি বানাচ্ছে, কিন্তু আমার প্রশ্নটা হলো এর ভিত্তিটা কতটা মজবুত। আমার অবস্থান তাহলে সংক্ষেপে বলি। রয়্যাল এনফিল্ডের এই চোখ ধাঁধানো সাফল্য শুধুমাত্র কিছু বাহ্যিক বা অস্থায়ী কারণের উপর নির্ভরশীল নয়। এটি উন্নত গ্রাহক সংযোগ, শক্তিশালী ব্র্যান্ডিং, উৎপাদন ক্ষমতা বাড়ানোর মতো সাহসী পদক্ষেপ এবং আন্তর্জাতিক বাজারে ধীরে ধীরে নিজেদের প্রতিষ্ঠিত করার একটি সম্মিলিত ফল। কনভার্সন রেট বৃদ্ধি এবং উৎসবের মরশুমের রেকর্ড বিক্রি প্রমাণ করে যে তাদের ব্র্যান্ডের আবেদন অত্যন্ত শক্তিশালী এবং বাস্তব। এই সবকিছু একটি দীর্ঘস্থায়ী সাফল্যের মজবুত ভিত্তি স্থাপন করছে। এবং আমার সারসংক্ষেপ হল, বর্তমান ফলাফল অত্যন্ত চিত্তাকর্ষক, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এর ভিত্তিটা আমার কাছে কিছুটা নড়বড়ে মনে হচ্ছে। একটি এককালীন নীতিগত সুবিধার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা, প্রিমিয়াম সেগমেন্টের ধারাবাহিক চ্যালেঞ্জ এবং নতুন উদ্যোগে তাদের রক্ষণশীল মনোভাব ভবিষ্যতের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করে। সাফল্য এসেছে, কিন্তু তা কতটা টেকসই সেই পরীক্ষা এখনও বাকি। তারা ঝড়ের গতিতে দৌড়াচ্ছে, কিন্তু ম্যারাথন জেতার জন্য শুধু গতি নয়, সহনশীলতাও লাগে। এটা স্পষ্ট যে আইশার মোটরসের বর্তমান পারফরমেন্স নিয়ে আমরা দুজনেই উচ্ছ্বসিত, কিন্তু এর স্থায়িত্ব এবং ভবিষ্যতের কৌশল নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গিতে পার্থক্য রয়েছে। একদিকে রয়েছে একটি সুচিন্তিত দীর্ঘমেয়াদী কৌশলের উপর আস্থা, আর অন্যদিকে রয়েছে স্বল্পমেয়াদী সাফল্যের পেছনে লুকিয়ে থাকা সম্ভাব্য ঝুঁকিগুলোর প্রতি সতর্কতা। একটা কোম্পানির আর্থিক ফলাফলের গভীরে তাকালে তার সাফল্য এবং ভবিষ্যতের চ্যালেঞ্জগুলোর সম্পর্কে যে কত ভিন্ন দৃষ্টিকোণ তৈরি হতে পারে, আজকের আলোচনা তারই একটি উদাহরণ। এই বিষয়ে আরও জানতে শ্রোতারা মূল তথ্যসূত্রটি পর্যালোচনা করতে পারেন।